তিস্তা প্রকল্পে আলাদা করে প্রস্তাব দিয়েছে চীন ও ভারত। সংবাদ সম্মেলনে বললেন প্রধানমন্ত্রী, ডক্টর ইউনূসকে উন্মুক্ত বিতর্কে আসার আহ্বান। পশ্চিমবঙ্গকে পাশ কাটিয়ে তিস্তা চুক্তি নিয়ে বাংলাদেশের সাথে সমঝোতা নয়, মোদীকে কড়া বার্তা মমতার। গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়নের প্রক্রিয়া নিয়ে আপত্তি। বিএনপির আন্দোলন ভারত নয়, শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে, বললেন মির্জা ফখরুল। খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে রাজনীতির অভিযোগ ওবায়দুল কাদেরের। সাবেক আইজিপি বেনজিরের 7 পাসপোর্টের সন্ধান পেল দুদক। ছাগলকাণ্ডে আলোচিত মতিউর ও তার স্ত্রী সন্তানদের ব্যাংক আর বিও অ্যাকাউন্ট স্থগিত। মারধর ও হত্যার হুমকির অভিযোগে নাসির উদ্দিনের মামলায় জামিন পেলেন পরিমণি। পরিকাণ্ডে চাকরি হারাচ্ছেন সাবেক এডিসি সাকলায়েন। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তিস্তা প্রকল্পে চীন ও ভারতের প্রস্তাব রয়েছে। দুটি প্রস্তাব বিবেচনা করে দেশের মানুষের কল্যাণে কথা চিন্তা করে সিদ্ধান্ত নেবে বাংলাদেশ। ভারত তিস্তা প্রকল্প বাস্তবায়ন করলে বাংলাদেশের পানির সমস্যা অনেকাংশেই সমাধান হবে বলেও মনে করেন প্রধানমন্ত্রী। ভারত সফর নিয়ে সংবাদ সম্মেলনে ডক্টর ইউনূসের কর ফাঁকি, বিদেশি বিনিয়োগ নিয়ে প্রশ্ন তোলেন শেখ হাসিনা। ডক্টর ইউনূসের প্রতি আহ্বান জানান উন্মুক্ত বিতর্কের। বলেন, যারা উপরে উপরে ভারত বিরোধিতা করে তারাই ভারতের কাছে দেশের স্বার্থ বিক্রি করে। রকনুজ্জামানের রিপোর্ট। মঙ্গলবার গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক ভারত সফর নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনের শুরুতে ভারত সফরে গঙ্গা ও তিস্তা চুক্তির অগ্রগতি, দুদেশের যোগাযোগ উন্নয়নের চিত্র, ভিসা সহজীকরণ সহ নানা বিষয় তুলে ধরেন প্রধানমন্ত্রী। পরে প্রশ্নোত্তর পর্বে ভারতের সঙ্গে বাংলাদেশের অভিন্ন নদীগুলোর পানি বণ্টন এবং তিস্তা প্রসঙ্গে সাংবাদিকদের প্রধানমন্ত্রী জানান, দেশের স্বার্থ বিবেচনায় নিয়েই প্রকল্পের জন্য বিদেশিদের প্রস্তাব নেওয়া হবে। তারাও এই প্রস্তাব দিয়েছে, ভারতও প্রস্তাব দিয়েছে। অবশ্যই আমরা বিবেচনা করব কোন প্রস্তাবটা করলে পরে আমার দেশের মানুষের কল্যাণে আসবে, আমি সেটাই গ্রহণ করব। কোন প্রস্তাবটা নিলে আমার মানে লোন কতটুকু নিলাম, কতটুকু আমাকে শোধ দিতে হবে, দিতে কতটুকু পাবো, এসব কিছু বিবেচনা করেই তো আমাদের করতে হবে। সেই ক্ষেত্রে ভারত যখন বলেছে তারা করতে চাইবো, তারা টেকনিক্যাল গ্রুপ পাঠাবে, অবশ্যই তারা আসবে, আমরা যৌথভাবে সেটা দেখবো। চীনও একটা ফিজিবিলিটি স্টাডি করেছে, ভারতও একটা করবে, করে আমরা আমাদের কাছে যেটা সব থেকে বেশি গ্রহণযোগ্য, লাভজনক, আমরা সেটাই করব। ডক্টর ইউনূসের বিদেশে বিনিয়োগের উৎস নিয়েও প্রশ্ন তোলেন প্রধানমন্ত্রী। সমালোচনা করেন তার পক্ষ নেওয়া বিদেশিদেরও। আবার লিখেছে ওখানে কি নোবেল প্রাইজের জন্য নাকি তার সাথে আমার সাথে কারো দ্বন্দ্ব নেই, আমি জীবনেও নোবেল প্রাইজের জন্য আমার কোনো আকাঙ্ক্ষাও নেই। আর এই পুরস্কার আমি দেখেছি, এটা আন্তর্জাতিকভাবে যারা পায় এখানে কোনো তাদের কতটুকু অবদান সেটা নয়, এখানে আলাদা একটা রাজনৈতিক একটা উদ্দেশ্য থাকে, কাজে ওর মধ্যে আমার কোনো আকাঙ্ক্ষা নেই। কথা বলছি না। এখন আরেকটা প্রশ্ন আমার, আমি কখনো কিছু বলিনি পর্যন্ত, এই যে বিদেশে বিদেশে এত বিনিয়োগ করে বেরিয়েছে, টাকাটা কোথেকে আসছে, কার টাকা, কিভাবে কামাই করেছে এই টাকাটা, এটা বিনিয়োগ কিভাবে হলো, সে প্রশ্নটা কি কেউ করেছে কখনো? ওরা আমার জেলাসি করার কি আছে? সে আসুক না, মাঠে আসুক, চলুক আমার সাথে, আমেরিকা ডিবেট হয় না, চলুক না, আসুক, কথা বলবো। সব থেকে বেশি আজকে আর্থিক সুবিধা থেকে সবকিছু পেয়েছে তো আমার হাত থেকে। দেশ বিক্রি যে অভিযোগ করছে বিরোধী নেতারা, তার জবাবও দেন সরকার প্রধান। বলে যে বিক্রি হয়ে যাবে, এরপর বিক্রিটা হয় কিভাবে, সেটাই তো আমার প্রশ্ন। আসলে যারা এটা বলে তারা নিজেই ভারতের কাছে বিক্রি করা। কারণ আমরা তো দেখেছি যখন মিলিটারি ডিক্টেটর এসেছে, জিয়া, এরশাদ, খালেদা জিয়া উপর দিয়ে ভারত বিরোধী কথা বলেছে, আর ভারতের যে তাদের পা ধরে বসে থেকেছে। এগুলো আমার নিজের দেখা জানা। কাজে এই ধরনের কথা বলার কোনো অর্থ হয় না। আমাদের স্বাধীন সার্বভৌম দেশ, যত ছোট হোক, এটা আমাদের সার্বভৌম দেশ, আর সেই সার্বভৌমত্ব রক্ষা এবং সক্রিয়তা বজায় রেখেই আমরা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখেই কাজ করছি। আজকে এই যে আমরা সমস্ত যোগাযোগ ব্যবস্থা খুলে দিলাম, তাদের সবথেকে বেশি লাভবান তো আমাদের দেশের মানুষ। ব্যাংকিং সেক্টরের অস্থিরতা প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, যারা টাকার নেশায় পড়ে অবশেষে তাদেরকে দেশ ছেড়ে পালাতে হয়। ব্যাংকিং সেক্টরে কেউ ভালো চালাচ্ছে, কেউ খারাপ চালাচ্ছে, কোনো সময় অনেকে ঠিকমতো চালাতে পারে না। এটা ব্যাংক একটা চালাচ্ছে, চিরাচরিত নিয়মই আছে। যদি কোনো ব্যাংক দুর্বল হয়ে যায় তাকে সহযোগিতা করা, বা একটা ব্যাংকের সাথে আর একটাকে মানে মার্জ করে দেওয়া, বা সেটাকে যাতে চালু হয় ভালোভাবে। অর্থাৎ যারা সেখানে আমানত রাখে
এই আমানতকারীদের সংরক্ষণের ব্যবস্থা করা, এটা কিন্তু দায়িত্ব, রাষ্ট্রের দায়িত্ব, সেটাই পালন করার চেষ্টা করা হচ্ছে। তারপরেও কিছু মানুষ তো লোভী হয়ে যায়, টাকা পয়সা লোভ এত বেড়ে যায় যে দেশ তুই বিদেশে রাখতে যে তারপরে শেষে দেশেরই ভাগতে হয়, যে সে অর্থ বানিয়ে লাভটা কি হলো, এতই অর্থ বানিয়ে ফেললো যে শেষে আর দেশেই থাকা যায় না, তাহলে লাভ হয় কি? এটা তো মানুষ চিন্তা করে না আসলে, এটা হচ্ছে নেশার মতো পেয়ে যায়, নেশার মতো পেয়ে যায়, সেটা হলো বাস্তব কথা। তো তবুও আমি বলবো যে যেখানে যেটুকু সমস্যা হচ্ছে সেগুলি সমাধানের জন্য আমরা ব্যবস্থা করছি, তাছাড়া আমরা আইনও করেছি এবং এবারে বাজেটও তো আমরা দিতে। বাংলাদেশ ভারতের যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের ফলে ব্যবসা বাণিজ্য চিকিৎসা সহ বিভিন্ন খাতে মানুষের কল্যাণ হবে বলেই মনে করেন প্রধানমন্ত্রী। রুখনুজ্জামান, বাংলাভিশন, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন সুইডেনের রাষ্ট্রদূত আলেকজান্ডার ব্রাগ ভন লিন্ডা। সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দেখা করেন সুইডেনের বিদায়ী রাষ্ট্রদূত। এ সময় পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়। বাংলাদেশে দায়িত্ব পালনকালে সার্বিক সহযোগিতার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান বিদায়ী সুইডিশ রাষ্ট্রদূত। আবারও হুমকিতে তিস্তার পানি বন্টন চুক্তি। এবারও বাধা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে লেখা চিঠিতে মমতা বলেছেন, পশ্চিমবঙ্গকে পাশ কাটিয়ে বাংলাদেশের সাথে যেন কোনো আপোষ না হয়। হুমকি দিয়েছেন রাজপথের দুর্বার আন্দোলনেরও। বিস্তারিত মেহরাব হোসাইন খানের ডেস্ক রিপোর্টে। একতরফা কোনো সিদ্ধান্ত নেওয়া হয় তাহলে কিন্তু বাংলা জুড়ে আন্দোলন চলবে, দেশ জুড়ে চলবে। তিস্তা নিয়ে এভাবেই হুমকি দিলেন অগ্নিকন্যা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগেও তিস্তা চুক্তি ঠেকিয়ে দেওয়ার বাস্তব নজির রেখেছেন। সোমবার শেষ বেলায় নবান্নে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে পশ্চিমবঙ্গের দিদি বলেন, 2026 সালে শেষ হতে যাওয়া ভারত বাংলাদেশ 30 বছর মেয়াদী গঙ্গা পানি বন্টন চুক্তির নবায়নে আপত্তি আছে। সমালোচনা করেছেন বাংলাদেশে চীনের সহায়তায় বাঁধ নির্মাণের। তিস্তায় 14টা হাইডেল পাওয়ার হচ্ছে, তখন চোখে দেখেনি। ফরাক্কানি আবার চুক্তি রিনিউ হচ্ছে, আমাদের জানালো না। আগে এগুলো নিয়ে ট্রাইপার্টাইট মিটিং হচ্ছে, বাংলাকে টোটাল বাদ দিয়ে। জলের আরেক নাম জীবন। ওরা জানে না উত্তরবঙ্গের একটা মানুষ আগামী দিন পানীয় জল পাবে না, এবং জল নেই তিস্তায়। সোমবারই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে পাঠানো চিঠিতে তিস্তার পানি বন্টন চুক্তি নিয়ে তীব্র আপত্তি জানান মমতা। বলেন, রাজ্য সরকারের মতামত ছাড়া বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে একতরফা আলোচনা কাঙ্ক্ষিত বা গ্রহণযোগ্য নয়। পশ্চিমবঙ্গ সরকারের অংশগ্রহণ ছাড়া এসব চুক্তিতে তীব্র আপত্তি আছে। রাজ্যের স্বার্থ জলাঞ্জলি দিয়ে কোনো চুক্তি হতে দেওয়া হবে না বলেও সতর্ক করেন তিনি। গত 21 জুন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সফরে গেলে শীর্ষ পর্যায়ের একাধিক বৈঠকে তিস্তা পানি বন্টন চুক্তি, গঙ্গার পানি বন্টনের চুক্তির মেয়াদ নবায়ন সহ দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়। ইতিবাচক আশ্বাস দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গঙ্গার পানি বন্টন নবায়ন পর্যালোচনার জন্য যৌথ কারিগরি কমিটিও গঠন করা হয়েছে। এরপর এই বিষয়ে তীব্র আপত্তি জানিয়ে মুখ খুলেন মমতা। আবার বলছে তিস্তার জল দেবে, যেন মনে হচ্ছে মহারাজ সব মহা অধিপতি হয়ে গেছে। সবে ইলেকশন হয়, এখনো পর্যন্ত শপথ হলো না এমপিদের। যৌথ নদীর পানি বন্টনে 1983 সালে একটি অস্থায়ী চুক্তি করে ভারত ও বাংলাদেশ। 2011 সালে তিস্তা চুক্তির আরেকটি খসড়া তৈরি করে দুই দেশ, যেখানে বলা হয় শুষ্ক মৌসুমে ভারত 37.5% এবং বাংলাদেশ 42.5% পানি পাবে। তখনও তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা এর তীব্র বিরোধিতা করলে তার আলোর মুখ দেখেনি। অকার্যকর হয়ে পড়ে তিস্তা চুক্তি বাস্তবায়নে কেন্দ্রীয় সরকারের যাবতীয় কর্মকাণ্ড। মেহরাব হোসাইন খান, বাংলাভিশন, নিউজ ডেস্ক। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের স্বার্থ রক্ষা করেই ভারতের সাথে কানেক্টিভিটি করতে হবে। ভারতের সাথে রেল চুক্তিতে দেশের স্বার্থ কোথায় প্রশ্ন তার। মির্জা ফখরুল বলেন, এই সরকার বাংলাদেশ বিরোধী সরকার। আহমেদ সারওয়ারের রিপোর্ট। চিকেন নেক থেকে বাদ দিয়ে এই বাংলাদেশের ভেতর দিয়ে আপনার করিডোর তৈরি করা, এটা বাংলাদেশের লাভ কি? কোথায়? সম্পূর্ণ লাভ তার
না, দরজা খোলা থাকবে, কানেক্টিভিটি হবে, কিন্তু আমার স্বার্থ নিয়ে হবে। আমার স্বার্থকে বিসর্জন দিয়ে হবে না। আমার পানিকে বাদ দিয়ে কোনো চুক্তি হবে না। আপনি পানির ব্যাপারে কিছুই করছেন না, সীমান্তে লোক হত্যা করে মারছে তারা। আপনি কি বলেছেন? কয়টা কথা? এর মধ্যে একটা কথা আছে সীমান্ত হত্যার ব্যাপারে এই চুক্তিতে? একটাও নেই। তো এখানে আপনি কি বলবেন? আমার প্রশ্ন হচ্ছে যে প্যাট্রিয়ট, যে দেশপ্রেমিক মানুষ, সে তার নিজের স্বার্থটা আগে দেখবে, দেশের। এবং সেখানে উনি নিজেই বলেছেন যে আমি সব কিছু উজাড় করে দিয়ে দিয়েছি, বলেন নাই আপনাদের? বলেছেন তো। তো ওই উজাড় করে দিয়ে তো উনি রেজাল্ট পাচ্ছেন। এবারও সব উজাড় করে দিয়ে এসেছেন, আবার রেজাল্ট পাবেন। এভাবেই ভারত সফর নিয়ে করা সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করলেন বিএনপি মহাসচিব। দলের স্থায়ী কমিটির সিদ্ধান্ত জানাতে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে মঙ্গলবার সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, দেশের স্বার্থ রক্ষায় ব্যর্থ সরকার। দিল্লির সাথে করা সমঝোতা ও চুক্তি প্রত্যাখ্যান করে বলেন, বিএনপি আন্দোলন ভারতের বিরুদ্ধে নয়, সরকারের বিরুদ্ধে। আমাদের একটা কথা খুব পরিষ্কার করি, এটা কিন্তু আমাদেরই বক্তব্য, আমাদের আন্দোলন, বা এটা আমাদের ভারতের বিরুদ্ধে নয়, এটা এই সরকারের বিরুদ্ধে। সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ হচ্ছে ভারতকে কনভিন্স করতে বা তার কাছ থেকে দাবিগুলো আদায় করে নিয়ে আসতে। আমার পানির হিস্সা না করেই সে আপনার চুক্তি সই করতে যাচ্ছে। পরিষ্কার করে আজকে তো মমতা বলে দিয়েছে যে আমাকে বাদ দিয়ে, পশ্চিমবাংলাকে বাদ দিয়ে এটা করা যাবে না, তারা দেবে না। তো আপনাকে তো অবশ্যই এইটার জন্য যে প্রেশার ক্রিয়েট করা দরকার জাতীয়ভাবে, এটা একটা বোঝাই যায় যে সরকার আসলে কোনো দেশপ্রেমিক সরকার নয়, বাংলাদেশ বিরোধী একটা সরকার। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার গুরুতর অবনতি হয়েছে জানিয়ে তার রোগ মুক্তির জন্য দোয়া কামনা করে বিএনপি মহাসচিব বলেন, ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে হত্যার উদ্দেশ্যেই বেগম খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসা সুযোগ দিচ্ছে না অবৈধ সরকার। তাকে বাইরে পাঠানোর জন্য সব ব্যবস্থা হয়ে গিয়েছিল, প্রায় তার পরিবারের আপনার আবেদনক্রমে। ফাইনালি যখন এটা প্রধানমন্ত্রীর কাছে গেছে, প্রধানমন্ত্রী এটাকে রিজেক্ট করেছেন। শুধু এটা নয়, আমরা বিভিন্ন মিশনগুলোকেও কাছে আমরা চিঠি দিয়েছিলাম, তারা চেষ্টা করেছে, তারা বারবার চেষ্টা করে ফেরত এসছে। তারা বলেছে ইউ আর সরি, উই আর আনডান। উনি শুনবেন না, হি ইজ ভেরি ভিন্ডিকটিভ, একদম এই উচ্চারণটা করেছে। সকাল পর্যন্ত যতটুকু জানি আমি, তিনি ক্যাবিনেট শিফট করা হয়েছে কালকে তাকে, এবং তাও করার কথা না, কিন্তু তিনি আপনার ওই সিসিইউতে ব্যক্তিগতভাবে তিনি কিছুতে অ্যাডজাস্ট করতে পারেন না, যে কারণে সিসিইউ ফেসিলিটিসগুলো ক্যাবিনেট শিফট করা হয়েছে এবং সেখানে সেইভাবে তিনি স্টেবল আছেন এখন পর্যন্ত। গত এক মাসে হঠাৎ বেড়ে যাওয়া ওষুধ সহ নিত্যপণ্যের দাম কমানোর দাবি জানান মির্জা ফখরুল। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে সরকার কেন হত্যা করতে যাবে, এমন প্রশ্ন রেখেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দয়ায় তাকে বাসায় থেকে চিকিৎসার সুযোগ দেয়া হচ্ছে, বরং বিএনপি বেগম খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে রাজনীতি করছে বলে মন্তব্য তার। সেতু ভবনে ব্রিফিংয়ে ওবায়দুল কাদের জানান, পদ্মা সেতু নির্মাণে সাশ্রয় হয়েছে প্রায় 1500 কোটি টাকা। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। ঠিক 2 বছর আগে উদ্বোধন হয়েছে বহুল প্রত্যাশার পদ্মা বহুমুখী সেতু। মাওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে 6.15 কিলোমিটার দীর্ঘ এই সেতুর উদ্বোধন করেন। 2 বছর পূর্তি উপলক্ষে মঙ্গলবার সেতু ভবনে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সভাপতিত্বে বোর্ড সভা করে সেতু কর্তৃপক্ষ। পরে আনুষ্ঠানিক ব্রিফিংয়ে মন্ত্রী জানান, পদ্মা সেতুতে এ পর্যন্ত টোল আদায় হয়েছে 1648 কোটি টাকা, যার কিস্তি হিসেবে অর্থ বিভাগকে 6 কিস্তিতে দেয়া হয়েছে 948 কোটি টাকা। ওবায়দুল কাদের জানান, আগামী 27 জুন আরো 2 কিস্তির টাকা প্রধানমন্ত্রীর উপস্থিতিতে পরিশোধ করা হবে। 32,605 কোটি টাকা আমাদের নির্মাণ, এর মধ্যে 1500 কোটি টাকা আমরা সাশ্রয় করতে পেরেছি। এলিভেটেড এক্সপ্রেস ওয়ে নিয়ে 2 ঠিকাদারের দ্বন্দ্বের শিগগিরই সমাধানের আশার কথাও বলেন ওবায়দুল কাদের। বিএনপি চেয়ারপারসনের অসুস্থতা নিয়ে এক প্রশ্নের জবাবও দেন তিনি। বেগম জিয়ার জন্য কথা বললে আমাদের মনে হয় এটা হলো তার অসুস্থতা নিয়ে তারা রাজনীতি করছে। লিগ্যাল ব্যাটেলেও তারা সফল হন এবং আন্দোলনেও তারা বেগম জিয়ার জন্য বাস্তবে কিছুই করতে পারেন। বাইরে থেকে চিকিৎসা নেওয়ার এবং জেলের বাইরে থাকার
যে সুযোগ, এটা প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিকতা ও উদারতার কারণে সম্ভব হয়েছে। তাকে কেন আমরা হত্যা করব? আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ক্ষমতা থেকে ভারত সফরে গিয়েও গঙ্গা ও তিস্তা চুক্তি করতে পারেনি বিএনপি। তাদের মুখে এমন কথা মানায় না। সৈয়দ আব্দুল মুহিত, বাংলাভিশন, ঢাকা। পুলিশের আলোচিত সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের পাসপোর্ট জালিয়াতির অভিযোগে পাসপোর্ট অধিদপ্তরের 8 কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন দুদক। সকালে দুদকের প্রধান কার্যালয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে বেনজির আহমেদের 7টি পাসপোর্টের সন্ধান পায় দুদক। এর আগে গত 13 জুন চিঠি দিয়ে আজ দুদকে হাজির হতে বলা হয় তাদের। বেসরকারি চাকরিজীবী পরিচয়ে সাধারণ পাসপোর্ট তৈরি করেছেন সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদ, কিন্তু নবায়নের সময় ধরা পড়লে আটকে দেয় পাসপোর্ট অধিদপ্তর। চিঠি দেয়া হয় র্যাব সদর দপ্তরেও, কিন্তু বেনজির আহমেদ প্রভাব খাটিয়ে ব্যবস্থা করেন সবকিছুই। পাসপোর্ট অফিসে না গিয়ে নেন বিশেষ সুবিধা। এদিকে বেনজির আহমেদ ও তার স্ত্রী ও 2 মেয়েকে দুদক থেকে 2 দফা তলব করা হলেও তারা সংস্থাটির ডাকে হাজির হননি। আইনজীবীর মাধ্যমে লিখিত বক্তব্য পাঠিয়েছেন তারা। ছাগলকাণ্ডের সমালোচিত এনবিআরের সদ্য সাবেক সদস্য মতিউর রহমান ও তার স্ত্রী সন্তানদের ব্যাংক হিসাব স্থগিতের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU। আগামী 30 দিনের জন্য মতিউর সহ তার স্ত্রী সন্তানদের 8টি ব্যাংক হিসাব স্থগিত করার এই নির্দেশনা দেওয়া হয়েছে। দুদকের নির্দেশনার পর আর্থিক খাতে এই গোয়েন্দা সংস্থাটি কাজ করছে। আগামী 5 কর্মদিবসের মধ্যে এসব ব্যাংক হিসাব খোলার ফর্ম, KYC, লেনদেনের বিবরণী ইত্যাদি তথ্যাদি সরবরাহের জন্য নির্দেশ দিয়েছে BFIU। আর্থিক খাতে গোয়েন্দা সংস্থাটির পাঠানো এই সংক্রান্ত চিঠি দেশের সকল শেয়ার বাজারের মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান ও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের শীর্ষ কর্মকর্তাদের পাঠানো হয়েছে। ছাগলকাণ্ডের পর মতিউর রহমানকে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট অ্যাপিলেট ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট পদ থেকেও সরিয়ে দেওয়া হয়েছে। তাকে সরানো হয়েছে সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদ থেকেও। এদিকে মতিউর তার প্রথম স্ত্রী লায়লা কানিজ ও ছেলে আহমেদ তৌফিকুর রহমানের বিদেশ যাত্রায়ও নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। দুর্নীতির বিরুদ্ধে শুদ্ধি অভিযান পরিচালনা খুবই জরুরি বলে মনে করেন সমাজ ও অপরাধ বিশেষজ্ঞ এবং মানবাধিকার কর্মীরাও। এক্ষেত্রে সরকারি বেসরকারি কর্মকর্তা কর্মচারীর পাশাপাশি রাজনীতিবিদদের বিরুদ্ধেও চালাতে হবে অভিযান। দুর্নীতির দায় শুধু ব্যক্তির নয়, তার নিয়োগদাতা এবং তদারকি কর্মকর্তারাও দায়ী বলে মত তাদের। বিস্তারিত জানাচ্ছেন জিয়া খান। সরকারের বিভিন্ন আমলা ও বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের দুর্নীতি সাম্প্রতিক সময়ে টক অব দ্য কান্ট্রি। জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক সদস্য মতিউর রহমান, পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদ সহ অনেকের দখলে হাজার বিঘা জমি, প্লট, ফ্ল্যাট এবং ব্যাংকে রাখা কোটি কোটি টাকার তথ্যে সরকার যেমন বিব্রত, তেমনি নানা প্রশ্ন সাধারণ মানুষের। দুর্নীতির এই দায় শুধু ব্যক্তির নয় বলে অভিমত সমাজ বিশেষজ্ঞ ও মানবাধিকার কর্মীদের। এই আমলা কামলাদের তারা এমন ছাড় দিয়েছে যে এই আমলা কামলারা এখন দেশের এক একজন রাজা হয়ে যাচ্ছে। ওই ব্যক্তিদের দেখভাল করার জন্য, সুপারভাইজ করার জন্য তার কিন্তু ঊর্ধ্বতন কর্তৃপক্ষ রয়েছে। ধরেন সচিবরা, মানে একজন বাহিনী প্রধানের উপরে সচিব আছেন, তার উপরে মন্ত্রী আছেন, প্রতিমন্ত্রী আছেন, মন্ত্রী আছেন, প্রধানমন্ত্রী আছেন। দুর্ভাগ্যজনক হচ্ছে যে দায়টা আমরা শুধু ব্যক্তির ঘাড়ে দিয়ে অন্য যারা তারা কিন্তু পার পেয়ে যাওয়ার একটা চেষ্টা করছি। যারা নীতি নির্ধারণী পর্যায়ে কাজ করেন তাদেরই কিন্তু দুর্নীতি করার সুযোগটা অপেক্ষাকৃত বেশি। আবার নিচের দিকের যারা রয়েছেন তারা সেই দুর্নীতির সহযোগী ব্যক্তি। তো এখানে সবাইকেই আসলে একটা মনিটরিংয়ের মধ্যে যদি রাখা যেত, সেটা কিন্তু কাঠামোগতভাবে আমাদের ব্যবস্থাটাই কিন্তু এটি। সামগ্রিকভাবে শুদ্ধি অভিযান দরকার বলে মনে করেন মানবাধিকার ব্যক্তিত্ব নূর খান। যে পরিমাণ দুর্নীতি হয়েছে বলে আমাদের ধারণা, তাতে এটি একেবারেই ক্ষুদ্র অংশ, 0.001 অংশ হতে পারে। এটি আরও অনেক দূর যাওয়া দরকার। মাননীয় প্রধানমন্ত্রীর এখন উচিত একটা শুদ্ধি অভিযান শুধুমাত্র আমলা কামলার উপর না, রাজনৈতিক দলের উপরও চালানো দরকার। দুর্নীতি নিয়ে সাধারণ মানুষের নানা প্রশ্নের উত্তর সরকারকেই দিতে হবে, অভিমত এই অপরাধ ও সমাজ বিশেষজ্ঞের।
রাষ্ট্রীয় ক্ষমতায় থেকে অথবা এর বাইরে থেকে যেই ক্ষমতার অপব্যবহার করবে, অন্যায় করে বা এক ধরনের নেতিবাচক প্রভাব তৈরি করে অন্যের সম্পদ ভয় দেখিয়ে নিজের নামে নিয়ে আসা অথবা রাষ্ট্রীয় যে কাঠামোগত সুযোগ সুবিধা রয়েছে সেগুলোর অপব্যবহার করে তিনি অঢেল সম্পদের মালিক হওয়া, এই ব্যাপারগুলোর ক্ষেত্রে একটা শুদ্ধ অভিযানটা প্রয়োজন। শুধু যার নাম আসলো গণমাধ্যমের উপরে নির্ভর করেই যদি শুদ্ধ অভিযানের সীমানা যদি নির্ধারণ করে সরকার চলতে চায়, সেটাও কিন্তু কোনো দিক থেকে ভালো হবে না। দুর্নীতি ব্যাধির নিরাময়ে সরকার ব্যর্থ হলে সামনে কঠিন পরিস্থিতি মোকাবেলা করতে হবে রাষ্ট্রকে। 30 বা 40 বছর আগে। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। যারা দামি গাড়ি বাড়ি ও স্বর্ণালংকার কিনছেন তাদের সম্পদের উৎস খতিয়ে দেখার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং কুষ্টিয়া 3 আসনের সংসদ সদস্য মাহবুবুল আলম হানিফ। মঙ্গলবার সংসদে বাজেট আলোচনায় সরকারি কর্মকর্তা কর্মচারীদের সম্পদের পরিমাণ হলফনামা জমা দেয়া বাধ্যতামূলক করার দাবি জানিয়েছেন তিনি। যারা এই জমি বা বাড়ি বা অ্যাপার্টমেন্ট রেজিস্ট্রি করছেন তাদের তালিকা নিয়ে তাদের কাছে স্পেশাল টিম পাঠিয়ে তাদের আয়ের বৈধ উৎসটা জানার জন্য কৈফিয়ত চাওয়ার ব্যবস্থা করা হোক। একজন রাজনীতিবিদ নির্বাচনের সময় তাকে হলফনামা দিতে হয়, তার সমস্ত সম্পদের বিবরণ দিতে হয়, কিন্তু সরকারি কর্মকর্তাকে হলফনামা দিতে হয় না। আমার প্রশ্ন থাকবে চাকরি নিয়োগের সময় তার হলফনামা বাধ্যতামূলক এবং প্রতি 5 বছর পর অথবা প্রতি পদোন্নতির সময় তাকে হলফনামা দিতে হবে, যাতে সে 5 বছরে তার কি পরিমাণ অবৈধ আয় হয়েছে বা বৈধ আয়ের কি সম্পদ হয়েছে সেটা যাতে পরিষ্কারভাবে জাতি জানতে পায়। মারধর ও হত্যার হুমকির অভিযোগে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মামলায় জামিন পেয়েছেন চিত্রনায়িকা পরিমণি। ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এই আদেশ দেন। একই সঙ্গে আগামী 1 অক্টোবর মামলার পরবর্তী শুনানির দিনও ধার্য করে আদালত। এদিকে পরিমণি কাণ্ডে চাকরি হারাচ্ছেন গোয়েন্দা বিভাগের সাবেক এডিসি গোলাম সাকলাইন। আরো জানাচ্ছেন দীপন দেওয়ান। মঙ্গলবার সকাল 10টার দিকে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন চিত্রনায়িকা পরিমণি। শুনানি শেষে এম সাইফুল ইসলামের আদালত 1000 টাকা বন্ডে জামিন মঞ্জুর করেন। একই সঙ্গে আগামী 1 অক্টোবর মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করে আদালত। এর আগে গত 18 এপ্রিল পিবিআই এর দেয়া তদন্ত প্রতিবেদন গ্রহণ করে আদালত। একই সঙ্গে পরিমণি ও তার কস্টিউম ডিজাইনার জুনায়েদ বগদাদি জিমিকে সশরীরে আদালতে হাজির হতে সমন জারি করেছিল। যেহেতু এটা একটা বেইলেবল সেকশনের মামলা, একই সাথে পূর্বে ঘটে যাওয়া বোট ক্লাবের যে ঘটনাটি, সেই ঘটনাটি নিয়ে বিজ্ঞ নারী শিশু নির্যাতন দমন আদালত 9-এ একটি মামলা অলরেডি চলছে। তো আমরা আদালতের প্রতি শ্রদ্ধাশীল হয়ে বিজ্ঞ আদালতের সমন পাওয়া মাত্র উপস্থিত হয়েছি। বিজ্ঞ আদালত আমাদের সাবমিশনে সন্তুষ্ট হয়ে জামিন মঞ্জুর করেছেন। 2021 সালের 6 জুলাই উত্তরা বোট ক্লাবের তৎকালীন সভাপতি ও ব্যবসায়ী নাসির মাহমুদ মারধর ও ভয় ভীতি দেখানোর অভিযোগে আদালতে পরিমণি সহ 3 জনের বিরুদ্ধে মামলা করেছিলেন। আমরা বলেছি যে এখানে 1 নং আসামি উনি এখন বর্তমানে একজন মা, উনি একজন নারী, ওনার প্রতি সম্মান দেখে আমরা বলেছি আমাদের জামিনে কোনো আপত্তি নেই। বিজ্ঞ আদালত আইনানুগভাবে জামিন দেন, এক্ষেত্রে আমাদের বাদীদের কোনো আপত্তি নেই। তো বিজ্ঞ আদালত সার্বিক বিবেচনা আমাদের 2 জনেরই জামিন মঞ্জুর করেছেন। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে এটার একটা সঠিক বিচার আমি পাবো এবং আমার বিরুদ্ধে যে অন্যায় করা হয়েছে, মিথ্যা প্রচার করা হয়েছে, এটা সত্যতা মিলবে। এদিকে পরিমণির বিরুদ্ধে তদন্ত চলাকালে গোয়েন্দা বিভাগের তৎকালীন এডিসি গোলাম সাকলাইনের অনৈতিক সম্পর্কের প্রমাণ পাওয়ায় তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এ বিষয়ে পিএসসির মতামত চেয়েছে মন্ত্রণালয়। দীপন দেওয়ান, বাংলা ভিশন, ঢাকা। আসছে আগস্ট মাসে আবারও বাংলাদেশের রোহিঙ্গা শরণার্থীদের ঢল নামার আশঙ্কা করছে মিয়ানমারের সীমান্তবর্তী টেকনাফের বাসিন্দারা। তারা বলছে, মিয়ানমারের রাখাইন রাজ্যে দেশটির সেনাবাহিনীর সাথে আরাকান আর্মির চলমান তীব্র সংঘর্ষের কারণে পালাতে শুরু করেছে রোহিঙ্গারা। ঘন ঘন বোমার বিস্ফোরণ আর গোলাগুলির শব্দে আতঙ্কে থাকে টেকনাফবাসী। এমন অবস্থায় সীমান্তবর্তী এলাকাগুলোতে বাস করা কঠিন হয়ে পড়েছে বলে জানিয়েছে সেখানকার বাংলাদেশিরা। ডেস্ক রিপোর্ট, আরো জানাচ্ছেন রিফাত জামান।
সীমান্তের ঠিক ওপারে চলছে ব্যাপক গোলাগুলি সংঘর্ষ। ঘন ঘন বিকট শব্দে বোমার বিস্ফোরণ আর গোলাগুলির আওয়াজে ভয়ে আতঙ্কে এপারের বাসিন্দারা। বাংলাদেশের টেকনাফ সীমান্তের কাছে মিয়ানমারের রাখাইন রাজ্যে দেশটির সেনাবাহিনীর সাথে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির ব্যাপক সংঘর্ষ চলছে। টেকনাফের স্থানীয় বাসিন্দারা জানালেন, মাঝে মাঝে এত বেশি সংঘর্ষ হয় যে গুলির শব্দে সীমান্ত এলাকায় বসবাস করাই কঠিন হয়ে পড়ছে। গুলির আওয়াজ খুব বেশি, অনেক বেশি গিয়া তো বোমা মারিছে বেশি, খুব বেশি, অনেক বেশি বুঝনে তো আর খুব বেশি ঠাই নেওয়ার মান। তারা জানালেন, শুধু সেন্ট মার্টিন দ্বীপের কাছে বঙ্গোপসাগরে মিয়ানমারের যুদ্ধজাহাজ মোতায়েনই নয়, প্রায়ই খুব কাছ দিয়ে উড়ে যেয়ে বাংলাদেশ সীমান্তের কাছে রাখাইনের এলাকাগুলোতে হামলা চালাচ্ছে মিয়ানমারের যুদ্ধ বিমানগুলো। কেবল দিনে নয়, রাতেও চলে হামলা। এমন পরিস্থিতিতে আতঙ্ক আর ভয়ে ঘুমাতে পারছে না টেকনাফের অধিবাসীরা। তখন জাহাজগুলা দেখা যাচ্ছে আর উপর দিয়ে উড়ো জাহাজও প্রায় সময় আসে, একেবারে তারা মানে কি গোলা বারুদ ওখানে তো হয়েছে, কিন্তু এখানে আমরা একেবারে আতঙ্কিত যে এখানে আমরা যে ঘুমের মধ্যেও চমকে উঠি অনেক সময়, এরকম হয়ে থাকে বুঝছেন। খুবই কষ্টের মধ্যে আছে আমরা, তাদের ভয়াবহ অবস্থা দেখে কোন সময় এসে আমাদের এখানে কি হয় এটা নিয়েও তো আমরা দুশ্চিন্তার মধ্যে আছি। নাইখনছড়ির কাছে মিয়ানমার সীমান্ত নিরাপত্তা চৌকিতে কাঁটাতারের বেড়া জুড়ে আরাকান আর্মির লাল পতাকা দেখা যাচ্ছে। স্থানীয়রা জানালেন, বঙ্গোপসাগরে মাছ ধরার নিষেধাজ্ঞার কারণে এখন রাখাইন থেকে রোহিঙ্গারা সহজে বাংলাদেশে অনুপ্রবেশ করতে পারছে না। কিন্তু জুলাইয়ে নিষেধাজ্ঞা উঠে গেলে আগস্টে নামতে পারে রোহিঙ্গাদের ঢল। টেকনাফবাসীর অভিযোগ, অনেক জেলে অর্থের লোভে রোহিঙ্গাদের বাংলাদেশে অবৈধভাবে ঢোকার সুযোগ করে দেয়। আর এমনটা হলে আবারও অস্থির হয়ে উঠতে পারে সীমান্ত পরিস্থিতি। রিফাত জামান, বাংলাভিশন নিউজ ডেস্ক। চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিষয়ক মন্ত্রী লি জিয়ানশাও বলেছেন, রোহিঙ্গা সমস্যার সমাধানে চীন তার ভূমিকা অবশ্যই পালন করবে। রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ চীন সম্পর্ক নিয়ে আয়োজিত সেমিনারে এই কথা বলেন তিনি। চীনা মন্ত্রী বলেন, রোহিঙ্গা সমস্যার সমাধান অবশ্যই হতে হবে। বিশাল সংখ্যক রোহিঙ্গা জনগোষ্ঠীকে আশ্রয় দেয় বাংলাদেশের প্রশংসাও করেন তিনি। এই ইস্যুতে চীন বাংলাদেশের মানবিক কাজের মূল্যায়ন করে বলে জানান তিনি। বলেন, বাংলাদেশ ও চীনের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি সই হলে দুই দেশের মধ্যেই বাণিজ্য সম্পর্ক আরও শক্তিশালী হবে। দুদেশের মধ্যকার বাণিজ্য বৈষম্য কমে আসবে বলেও আশা প্রকাশ করেন তিনি। তিনি বলেন, স্বাস্থ্য ও শিক্ষা খাতে দুদেশের সহায়তার অনেক দিক আছে। এই সহযোগিতা আরও বাড়ানোর ওপরও জোর দেন তিনি। এক চীনা নীতিকে সমর্থন করায় বাংলাদেশকে ধন্যবাদ জানান চীনা মন্ত্রী। চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন সহ সাবেক কূটনৈতিক, রাজনীতিবিদ ও ব্যবসায়ীরা অংশ নেন অনুষ্ঠানে। টঙ্গীপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন নবনিযুক্ত সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। মঙ্গলবার দুপুর 1:05 তিনি টঙ্গীপাড়ায় পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি বেদিতে শ্রদ্ধা জানান। এ সময় সেনাবাহিনীর একটি সুসজ্জিত চৌকস দল গার্ড অফ অনার প্রদান করে। সামরিক কায়দায় জানানো হয় সশস্ত্র সালাম, বেজে ওঠে বিউগল। শ্রদ্ধা জানানোর পর বেদির পাশে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন সেনাপ্রধান। পরে তিনি পবিত্র ফাতেহা পাঠ করে জাতির পিতা 1975 সালের 15ই আগস্ট শাহাদাত বরণকারী বঙ্গবন্ধু পরিবারের সদস্য ও মহান মুক্তিযুদ্ধে উৎসর্গকারী 30 লাখ শহীদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন। শ্রদ্ধা নিবেদন শেষে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বঙ্গবন্ধুর সমাধিসৌধে রক্ষিত পরিদর্শন বইতেও সই করেন। বাংলাদেশ সেনাবাহিনীর মেজর জেনারেল মোহাম্মদ জুবায়ের সালেহিন, 55 পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মোহাম্মদ মাহবুবুর রশিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচা শেখ কবির হোসেন, মিল্ক ভিটার চেয়ারম্যান শেখ নাদির হোসেন লিপু, সেনাবাহিনী প্রধানের পরিবারের সদস্যরা, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মীরা অনেকেই উপস্থিত ছিলেন এ সময়। সুনীল অর্থনীতিকে আরও এগিয়ে নিতে সরকার বদ্ধপরিকর বলেছেন নৌবাহিনীর প্রতিমন্ত্রী খালেদ মাহমুদ চৌধুরী। বিশ্ব হাইড্রোগ্রাফি দিবস উপলক্ষে দিনব্যাপী সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বঙ্গবন্ধু মিলিটারি মিউজিয়ামে নৌবাহিনী আয়োজিত সেমিনারে নৌ প্রতিমন্ত্রী বলেন, দেশকে স্মার্ট ও উন্নত করে গড়ে তুলতে হাইড্রোগ্রাফি, সমুদ্র বিজ্ঞান এবং সুনীল অর্থনীতিকে আরও এগিয়ে নিতে হবে। বর্তমান সরকার সুনীল অর্থনীতিকে বিকাশে যেসব উদ্যোগ ও পরিকল্পনা নিয়েছে তার সুফল ভোগ করবে বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্ম। প্রতিমন্ত্রী বলেন, দেশের সমুদ্র এলাকায় হাইড্রোগ্রাফিক জরিপ পরিচালনা এবং এই সংক্রান্ত সেবা, নিরাপদ নেভিগেশন ও সামুদ্রিক অর্থনীতি বিকাশে নৌবাহিনীর ভবিষ্যৎ আরও
অগ্রণী ভূমিকা পালন করবে। উন্নত দেশের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশ নৌবাহিনী এবং সংস্থাগুলোকে আধুনিক হাইড্রোগ্রাফি, জরিপ জাহাজ এবং স্মার্ট সরঞ্জাম সংযোজন করে কর্মক্ষমতা বাড়ানোর প্রতিও তাগিদ দেন প্রতিমন্ত্রী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। ভারতের সাহায্যে ক্ষমতায় টিকে থাকার কারণেই সরকার কূটনৈতিক দর কষাকষির ক্ষমতা হারিয়ে ফেলেছে বলেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, সরকারের ভারত তোষণ নীতির কারণেই তিস্তা সহ অভিন্ন নদীর পানি চুক্তি, সীমান্তে হত্যাকাণ্ড বন্ধ, বাণিজ্যিক ভারসাম্য প্রতিষ্ঠা সহ বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট ইস্যুগুলো দশকের পর দশক ঝুলে আছে। বাস্তবে এসব ইস্যু এখন টেবিলের নিচে। সরকার ও সরকারি দলের অবৈধ ও অনৈতিক ক্ষমতা ধরে রাখতে ভারতের উপর আওয়ামী লীগের নির্ভরতা বাড়ছে। দেশের জাতীয় স্বার্থ, জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হয়ে পড়ছে বলেও মন্তব্য তার। প্রধানমন্ত্রীর ভারত সফরে সই হওয়া চুক্তি ও সমঝোতা স্মারকের বিস্তারিত প্রকাশের দাবিও জানান বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। অবৈধ সরকার আর কর্তৃত্ববাদী সরকার, তারা নিজেরা ভারতের অনুগত থেকে তাদের অবৈধ ক্ষমতাটা ধরে রাখবার জন্যই বাস্তবে ভারতের সাথে যেটুকু ডিপ্লোম্যাটিক যে বার্গেনিং করা দরকার, কূটনৈতিক দর কষাকষি করে বাংলাদেশের ইস্যুগুলোকে সমাধান করা, আমাদের জাতীয় সংকটগুলোকে সমাধান করা, এই সাধারণ কূটনৈতিক দর কষাকষির ক্ষমতা পর্যন্ত সরকার হারিয়ে ফেলেছে। সরকারের যত বেশি ভারত নির্ভরতা বাড়ছে, ভারত তোষণ যত বেশি বাড়ছে, তত বেশি জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব, জাতীয় নিরাপত্তা তত বেশি বিপন্ন হচ্ছে। ডেঙ্গু প্রতিরোধে এডিস মশা নিধনে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়েছে দক্ষিণ সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালতের 7টি টিম। বাসাবাড়ি ও নির্মাণাধীন ভবনে এডিস মশার লার্ভা পাওয়ায় জরিমানার পাশাপাশি সতর্ক করে দেওয়া হয়েছে বাসিন্দা ও ভবন মালিকদের। বিস্তারিত সৈকত সাদিকের প্রতিবেদনে। রাজধানীর হাজারীবাগ বেরিবাদ এলাকায় বিশাল আকারের নির্মাণাধীন ভবন। বর্ষা মৌসুমে পুরোদমে বৃষ্টি না হলেও এই ভবনের বেসমেন্টে জমেছে পানি। সেখানে বংশবিস্তার করছে এডিস মশা। শুনছি যে কি বলে লাভরা নাকি, আমি চিনিও না, ওই পাচ্ছি নাকি। মঙ্গলবার ভবনটিতে অভিযান চালায় দক্ষিণ সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত। জমে থাকা পানিতে এডিস মশার প্রচুর লার্ভা পাওয়া যায় সেখানে। পরে ভ্রাম্যমাণ আদালত ভবন কর্তৃপক্ষকে 10,000 টাকা জরিমানা করে। নির্মাণাধীন ভবন, তাই এখানে কাজে পানি লেগে থাকবে, সতর্ক থাকার জন্য আমরা 10,000 টাকা অর্থদণ্ড করেছি একটা স্পটে। আর অন্যান্য স্পটগুলোতে গিয়েছি, কিন্তু সেখানে তারা সতর্ক হয়ে আগেই ব্লিচিং দিয়ে তাদের স্পটগুলো বিনষ্ট করে দিয়েছে। পুরান ঢাকার তাঁতিবাজার সংলগ্ন গোয়ালনগর, ইংলিশ রোড এবং দনিয়া যাত্রাবাড়ি এলাকায় বাসাবাড়ি ও নির্মাণাধীন ভবনেও অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় বেশ কয়েকজন বাড়ির মালিককে সতর্ক করা হয়। হঠাৎ মশা বেড়ে যাওয়ায় বেশ উদ্বিগ্ন স্থানীয় বাসিন্দারা। মশা নিধন অভিযান আরও জোরদারের দাবি তাদের। মশা তো আজকে 11 বছর ধরে কামড়াইতে আছে, তারপরে তো বাড়ির বলা হয় উনি সীমিত আকারে পরিষ্কার করা হয়। তো সীমিত আকারে পরিষ্কার করলে তো এখন লালা যাচ্ছে না। এর বাসা তো পাওয়া যাবে নিচতলা বাসা, মানে হ্যাঁ তো অবস্থা বুঝতে পারছে, হ্যাঁ তো অসুস্থ দেখে নিচতলা থাকে। এর পোলামে এরা কামড়া, হ্যাঁ বৃদ্ধ একটা মাছ কামড়া, এরা কামড়া, মানে হ্যাঁ তো উপরতলা উঠতে পারে না। এদিকে অভয়দাস লেনের একটি সিএনজি পাম্পেও জমে থাকা পানিতে এডিসের লার্ভা পাওয়ায় আর্থিক জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা। নতুন উদ্যোক্তা সৃষ্টি ও নারীদের আত্মনির্ভরশীল করে গড়ে তোলার লক্ষ্যে শুরু হয়েছে 5 দিনের হস্তশিল্প মেলা। পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে মেলার উদ্বোধন করেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ সেলিম উদ্দিন এবং এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম। এই মেলায় পাটজাত পণ্য, চামড়াজাত পণ্য, পাদুকা, বেত ও বাঁশজাত পণ্য, তাঁত, কারুপণ্য, হ্যান্ডমেড জুয়েলারি ও মৃৎশিল্পজাত পণ্য সহ বিভিন্ন সামগ্রী মেলায় প্রদর্শনের আয়োজন করা হয়েছে। প্রতিদিন সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত এবং সাপ্তাহিক ছুটির দিন রাত 8টা থেকে 8টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য মেলা খোলা থাকবে। ঢাকা ব্যাংক পিএলসি এর 29তম বার্ষিকী সাধারণ সভা হয়েছে। বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের নির্দেশনায় ডিজিটাল প্ল্যাটফর্মে ব্যাংকটির প্রধান কার্যালয়ের সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আব্দুল হাই সরকার। ভার্চুয়ালি সভায় যোগ দেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান আমানুল্লাহ সরকার, প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান ও স্পন্সর এটিএম হায়াতুজ্জামান খান, ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক AKM শাহনেওয়াজ। এছাড়াও পরিচালকদের মধ্যে ছিলেন
রেশাদুর রহমান, আলতাফ হোসেন সরকার, মির্জা ইয়াসির আব্বাস, মোহাম্মদ হানিফ, তৌহিদুল হোসেন চৌধুরী, মোহাম্মদ আমিরুল্লাহ, আবদুল্লাহ আল আহসান, জসিমউদ্দিন, রোকসানা জামান, মনোয়ারা খন্দকার ও রাখি দাশগুপ্তা। স্বতন্ত্র পরিচালক আহ্বায়ক আহমেদ, ফিরোজ আহমেদ, ডক্টর মোহাম্মদ আলী তসলিম, ব্যাংকের কোম্পানি সচিব মোহাম্মদ শাহজাহান মিয়া এবং শেয়ার হোল্ডাররা উপস্থিত ছিলেন এ সময়। সভায় 2023 সালের জন্য 10% নগদ লভ্যাংশ ঘোষণা করা হয়। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরো একবার জানিয়ে। তিস্তা প্রকল্পে আলাদা করে প্রস্তাব দিয়েছে চীন ও ভারত। সংবাদ সম্মেলনে বললেন প্রধানমন্ত্রী। ডক্টর ইউনূসকে উন্মুক্ত বিতর্কে আসার আহ্বান। পশ্চিমবঙ্গে পাশ কাটিয়ে তিস্তা চুক্তি নিয়ে বাংলাদেশের সাথে সমঝোতা নয়, মোদীকে কড়া বার্তা মমতার। গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়নের প্রক্রিয়া নিয়ে আপত্তি। বিএনপির আন্দোলন ভারত নয়, শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে, বললেন মির্জা ফখরুল। খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে রাজনীতির অভিযোগ ওবায়দুল কাদেরের। সাবেক আইজিপি বেনজিরের 7 পাসপোর্টের সন্ধান পেল দুদক। ছাগলকাণ্ডে আলোচিত মতিউর ও তার স্ত্রী সন্তানদের ব্যাংক আর বিও অ্যাকাউন্ট স্থগিত। মারধর, হত্যার হুমকির অভিযোগে নাসির উদ্দিনের মামলায় জামিন পেলেন পরিমণি। পরিকাণ্ডে চাকরি হারাচ্ছেন সাবেক এডিসি সাকলায়েন। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও বাংলাদেশের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bangladeshi-news এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshi-news। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।